হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে ডক্টর আফিয়া? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর 1 মিনিট ওয়েট করি। আদার্স আরও কেউ জয়েন করার কথা অনেকে। আহ, ঠিক আছে, ডক্টর আফিয়া আমি শুরু করছি। আর ওয়েটিং রুমটা একটু খেয়াল রাখতে হবে। ওয়েটিং রুম দেখাচ্ছে আর কি, যারা জয়েন করতে চাচ্ছেন ওনাদেরকে জয়েন করাতে হচ্ছে আর কি। হ্যাঁ, ডিসকাস করি যে আসলে এই কোর্সটা কি ধরনের। রহমানির রহিম, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিসমিল্লাহ করে আমরা কোর্সটা শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো ওরিয়েন্টেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমরা ক্লাস, কয়টা ক্লাস নিব, তারপরে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করব, এবং সেই বিষয়গুলোর সাথে আসবে হচ্ছে প্রতিটা ক্লাস ডিউরেশন হবে কয়টা থেকে কয়টা হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা কোর্সের ম্যাটেরিয়ালগুলো কি হবে। আমরা এই কোর্সটাতে বেসিক্যালি আমরা যেটা আমাদের গোল ছিল সেটা হচ্ছে যে এই কোর্সটা করার পরে যেন কোর্সের যারা পার্টিসিপেন্ট থাকবেন বা ক্যান্ডিডেট থাকবেন তারা যেন বেসিক ইনফার্টিলিটি ট্রিটমেন্ট খুব কনফিডেন্টলি প্রোভাইড করতে পারেন আপনাদের পেশেন্টদেরকে আপ টু ইন্ট্রা ইউট্রাইন ইনসামিনেশন, অর্থাৎ আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের যে অ্যাডভান্স এআরটি ট্রিটমেন্ট সেটা ছাড়া ফার্টিলিটির অন্য আহ, জিনিসগুলো যেন আপনারা কনফিডেন্ট। আমরা কোর্সটা ডিজাইন করেছি। তো এই কোর্সের মধ্যে আমরা রেখেছি বেসিক ইনফার্টিলিটি, সবগুলো ক্লাস রেখেছি, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, এবং আলাদা করে মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, ওভারিয়ান স্টিমুলেশন প্রোটোকল অর্থাৎ নন আইভিএফ প্রোটোকল, অর্থাৎ ওরাল ইন্ডাকশন প্রোটোকল, তারপরে গোনাডোট্রোফিন প্রোটোকল বাট ফর আইওয়াই, উইথ অর উইদাউট আইওয়াই, ন্যাচারাল ইন্টারকোর্স করুক বা ইনসামিনেশন করুক, এই পেশেন্টদের ক্ষেত্রে যতক্ষণ আমরা আইভিএফ এ যাচ্ছি না ততক্ষণ তাদের ক্ষেত্রে প্রোটোকলগুলো কেমন হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড প্রোটোকল আমরা আলাপ করব। সেটা হচ্ছে যাদের এএমএইচ লেভেল কম বা এন্ট্রাল ফলিকল কাউন্ট কম, পুয়ার ওভারিয়ান রিজার্ভ, তাদেরকে আমরা কি স্টিমুলেশন দিব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টদেরকে আমরা কি স্টিমুলেশন দিব। এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদেরকে আমরা কিভাবে ইনফার্টিলিটির জন্য গাইড করব। এবং এই ইনফার্টিলিটির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইভালুয়েশন। আমরা যখন ভালো ইভালুয়েট করতে পারবো, অর্থাৎ কি কারণে ইনফার্টিলিটি সেটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখনই হচ্ছে আমরা একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা সবাই অলরেডি পেশেন্ট দেখছেন, সবাই অলরেডি ট্রিটমেন্ট নিজের মতো করে বেস্ট ট্রাই করছেন, কিন্তু আমরা যতটুকু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই জিনিসটাকে শেয়ার করার জন্যই এই বেসিক ইনফার্টিলিটি কোর্সটা আমরা ডিজাইন করেছি। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটুকু ট্রিটমেন্ট আপ টু আইইউআই দেওয়ার জন্য you need not to become a fertility specialist, or you need not to have any 2-3 years long fellowship. এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি এটা ম্যাডামদেরকেও বলি, সবাইকে বলি যে আমরা যারা চেম্বার করছি তারা আমরা জানি যে চেম্বারে প্রতি 10টা পেশেন্টের 6 থেকে 7টা পেশেন্ট ইনফার্টিলিটি বা ইনফার্টিলিটি কাপল, রাইট? তো আমরা যদি বলি যে না আমরা শুধু জেনারেল গাইনোকোলজিস্ট, আমরা ইনফার্টিলিটি পেশেন্টদের ট্রিটমেন্ট দিব না কারণ আমি আরইআইতে কোনো ফেলোশিপ করিনি, তাহলে হচ্ছে আসলে আমাদেরকে মানে ট্রিটমেন্ট দেওয়াই বন্ধ করে দিতে হবে, তাই না? যে প্রতি দেখা যাবে প্রতি একটা পেশেন্ট অন্তর অন্তর একটা পেশেন্টকে রেফার করতে হচ্ছে। সেই জন্য আমরা এই কোর্সটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে বেসিক যারা জেনারেল গাইনোকোলজিস্ট যে কেউ এই ইনফার্টিলিটির বেসিক ট্রিটমেন্টটা দিতে পারে আর কি। তো সেগুলোর মধ্যে আমরা প্র্যাকটিক্যাল যে প্রসিডিওর রেখেছি, প্র্যাকটিক্যাল প্রসিডিওরের মধ্যে আছে আমরা হচ্ছে একদম বেসিক ট্রান্সভেজাইনাল স্ক্যানটা, ইট শুড বি দ্য থার্ড হ্যান্ড অফ গাইনো
গাইনোকোলজিস্ট, রাইট? মানে আমরা যেমন ভাবি যে কেউ যদি পিভি বা পার ভেজাইনাল বাইমেনুয়াল এক্সামিনেশন না পারে, হাউ ক্যান শি বি আ গাইনোকোলজিস্ট অর হি বি আ গাইনোকোলজিস্ট? সো দ্য মডার্ন ওয়ার্ল্ড হচ্ছে তাই যে মডার্ন গাইনোকোলজিক্যাল প্র্যাকটিস হচ্ছে টিভিএস শুড বি দেয়ার ইন ইউর চেম্বার উইথ ইউর বেড, মানে ইট শুড বি দ্য থার্ড হ্যান্ড অফ দ্য গাইনোকোলজিস্ট। যেমন আমরা যারা রেগুলার টিভিএস করি আমরা এখন ভাবতেই পারি না যে টিভিএস যখন ছিল না তখন কিভাবে গাইনোকোলজিস্টরা প্র্যাকটিস করেছে বা কিভাবে ওনারা বুঝতে পেরেছে যে আসলে পেশেন্টের কি ডায়াগনোসিস ছিল, কোন স্টেজে সে আছে। তো আমরা যদি টু দ্য পয়েন্ট যাই, আমরা এই কোর্সে যেটা কভার করব প্র্যাকটিক্যাল হলে আমি আগে বলি, 1 নাম্বার হচ্ছে আমরা আপনাদেরকে কনফিডেন্টলি টিভিএস করানোটা শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আর শেখাটা যার যার ব্যাপার, কেউ কাউকে শেখাতে পারে না, ওয়েটা দেখিয়ে দিতে পারে, তবে আমাদের এখানে যা কমিটমেন্ট আমরা রেখেছি সেটা আমরা ফুলফিল করব। কারণ আমাদের হচ্ছে লগবুক থাকবে, লগবুকে আমরা আপনাদেরকে সাইন দিব, আফটার দ্যাট অনলি উইল প্রোভাইড সার্টিফিকেট যে 20 টিভিএস আপনারা নিজের হাতে করবেন, 5 SISG বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি আপনারা নিজের হাতে করবেন, 5 এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নিজের হাতে করতে হবে, এবং 5 IUI। ঠিক আছে, এটা আমাদের কমিটমেন্ট যে আপনারা 20 টিভিএস এ হ্যান্ডস অন করবেন। সো 20 টিভিএস এ হ্যান্ডস অন করা মানে হচ্ছে অন্তত লাস্ট 5 to 6 হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি করবেন, এবং আমরা দাঁড়িয়ে থেকে দেখব যে কেমন করছেন, সেটার উপরে একটা মোটামুটি মার্কিং করার আমরা চেষ্টা করব। এটার উপরে পাস ফেল ডিপেন্ড করবে না, বাট যে কোনো প্র্যাকটিক্যাল প্রসিডিওর অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ক প্লেস বেসড অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি টিভিএসটা করছেন, শিখছেন, ইটস ওকে, তখন আপনার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আপনি বলবেন যে আমি করি, আপনি আমাকে একটু রিভিউ দেন যে কোথায় আমি ভালো করছি বা কোথায় আমার ল্যাকিংস আছে, কোথায় আমি আরেকটু ইমপ্রুভ করতে পারি। তো যখন আপনি কনফিডেন্ট এনাফ, দরকার হলে আপনি 2 মাস পরে আসেন, 3 মাস পরে আসেন যে আমি সামেটিভ দিব, মানে আমি এখন কনফিডেন্ট, আমি রেগুলার টিভিএস করছি, আমি করব, আপনি আমাকে মার্কিং করেন যে আমি আসলে 10-এর ভিতর কত পাই। কেউ জানবে না, কেউ দেখার জন্য না, কিন্তু এটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আর কি। ঠিক আছে, তো আমাদের ক্লাসটাকে আমরা যেভাবে ডিজাইন করেছি সেটা হচ্ছে আমাদের ক্লাস হবে 2 মাস টোটাল ডিউরেশন অনলাইন ক্লাসের। ঠিক আছে, আমাদের এই কোর্সটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, একটা ভাগ হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, সেই ক্লাসগুলো হবে কমপ্লিটলি অনলাইন, নো ফিজিক্যাল ক্লাস। ঠিক আছে, কমপ্লিটলি অনলাইন ক্লাস হবে। টোটাল কয়টা ক্লাস হবে? আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস, অর্থাৎ আমাদের হচ্ছে 1 মাসে টোটাল 4 উইকসের ক্লাস হবে, 8 ক্লাসেস ইন এ মান্থ, 2 মান্থস ডিউরেশনে 16 ক্লাসেস। ঠিক আছে, এই 16 ক্লাসের মধ্যে আমাদের টপিক কি থাকবে? ইনফার্টিলিটি বোঝার জন্য রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির অ্যানাটমি ফিজিওলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির বেসিক টপিকগুলো, অর্থাৎ অ্যামেনোরিয়া, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, লুটিয়াল ফেজ ডিফেক্ট, এবং মেল ফিমেল ইনফার্টিলিটির কমপ্লিট ইভালুয়েশন। তারপরে হচ্ছে আমাদের থাকবে স্পেশালি আলাদা করে মেল ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে ফিমেল ইনফার্টিলিটির 3টা ক্লাস, ওভারিয়ান ফ্যাক্টর অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, টিউবাল ফ্যাক্টর অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, ইউট্রাইন ফ্যাক্টর অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, IUI, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, complications of the fertility treatment, role of laparoscopy, hysteroscopy in infertility treatment, pregnancy outcome following infertility treatment। ঠিক আছে, এগুলোর উপর একটা ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন সবাই প্রসিডিও করতে আসবে তখন কভার করব। তো আমাদের ক্লাস ডে হবে, সবার মতামত নিয়ে করা হবে, কিন্তু টাইমিংটা হবে সকাল 6টা থেকে 8টা, কারণ এর বাইরে আমরা আর কোনো টাইমকে সুইটেবল মনে করছি না। রাত্রে অনেকে আর্লি ঘুমায়, অনেকে দেরিতে চেম্বার থেকে আসে, আর দুপুরের টাইমে অনেকের ওটি থাকবে, অনেকের চেম্বার থাকবে, যেহেতু আমরা সবাই অল্প হোক বেশি হোক আমরা সবাই প্র্যাকটিস করি, চাকরি করি। তো টাইমিংটা থাকবে একেবারে বরাবর 2 ঘন্টা নাও লাগতে পারে। অনলাইন ক্লাস খুবই ফ্রুটফুল এই সেন্সে যে এখানে গল্প করা যায় না, যেমন আমি একাই কথা বলছি, আপনারা সবাই মিউট আছেন, কিন্তু ক্লাসটা যখন আমরা সামনাসামনি নিতে যাই আমরা দেখি যে আমরা 2 ঘন্টায় আধা ঘন্টার পড়াও পড়াতে পারি না। কারণ দেখা যায় যে আমরা সবাই সবাইকে চিনি, যার কারণে এদিকের গল্প ওদিকের গল্প চলে আসে। সেই কারণে হচ্ছে সামনাসামনির ক্লাসে পড়াশোনাটা একটু কম হয়, তবে ফ্রুটফুল বেশি হয়, কারণ ইন্টারঅ্যাক্টিভ হয়। তো আমি চাইবো এই ক্লাসটাও ইন্টারঅ্যাক্টিভ হোক, আপনারা যে কেউ যে কোনো সময় আনমিউট হয়ে কোশ্চেন করতে পারবেন,
অথবা কোশ্চেন আমাদেরকে পরে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, যে কোনো প্র্যাকটিক্যাল সিনারিও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, আমরা চেষ্টা করব দেখে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে? তো আমি আবার বলছি, ক্লাসটা 2 ভাগে বিভক্ত হবে কোর্সটা। অনলাইন ক্লাসগুলো ওভার 2 মান্থস ধরে চলবে। টোটাল 16 ক্লাস, পার উইকে 2টা করে ক্লাস চলবে। যেই না অনলাইন ক্লাস শেষ হবে, দেন আমাদের ফিজিক্যাল বা অফলাইন কোর্স শুরু হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রসিডিওর সেটা অনলাইন করানো সম্ভব না। সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে, যারা আমাদের চিটাগাংয়ের ক্যান্ডিডেট তাদের কথা আলাদা, তাদের জন্য আমি পরে বলছি। যারা আমাদের চট্টগ্রামের বাইরের ক্যান্ডিডেট, ঢাকার আছে, রাজশাহীর আছে, দিনাজপুরের আছে, যারা চট্টগ্রামের বাইরের ক্যান্ডিডেট তাদের জন্য আমার যেটা প্ল্যানিং, আপনারা সাজেশন দিবেন গ্রুপে, সেটা হচ্ছে আপনারা 3 দিনের ছুটি ম্যানেজ করে আসবেন। ঠিক আছে? আমি প্রথমে 5 ডেজ রাখতে চেয়েছি, কিন্তু আমাদের অনেক ট্রেনি আমাকে রিকোয়েস্ট করেছে যে 5 ডেজের জন্য, যারা গভর্নমেন্ট জব করে 5 ডেজ ছুটি ম্যানেজ করা খুবই টাফ। সে কারণে ওনারাই রিকোয়েস্ট করেছেন 3 দিন। সেই 3 দিন আমরা একটা ফ্রাইডে ইনক্লুড করে রাখবো, অর্থাৎ থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, যাতে করে আপনাদের ছুটিটা কম নিতে হয়। তাহলে বুধবার দিন রাত্রে যদি আপনারা চলে আসেন, নাইটে যদি রওনা দেন, বৃহস্পতিবার সকালে আর্লি মর্নিং এসে পৌঁছাবেন চট্টগ্রামে, তাহলে বৃহস্পতিবারটা থাকতে হবে, শুক্রবার থাকতে হবে, শনিবার হচ্ছে আমরা দুপুরের পর বা বিকালের ভিতর শেষ করে দেব, যাতে ওই দিনই আপনারা ব্যাক করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন। তাহলে আপনাদেরকে অফিস থেকে ছুটি নিতে হবে থার্সডে এবং স্যাটারডে, শুক্রবারকে রেখে, ফ্রাইডেকে রেখে। ঠিক আছে? তো ওই 3 দিনের মধ্যে আমরা টিবিএসগুলো ওভাবে রাখবো। এবং যদি এরকম হয় যে যদি দেখি চট্টগ্রামের বাইরের ক্যান্ডিডেট বেশি, তাহলে আমরা ওই 3 দিনের মধ্যে সবাইকে ডাকবো না। হয়তো আমরা দেখবো যে আমাদের পার ডে টিবিএস থাকে, আমাদের পার ডে কোনো কোনো দিন আমাদের একেবারে মিনিমাম 10 to 12 থেকে ম্যাক্সিমাম আমাদের 20-25 টিবিএসও থাকে একদিনেই, আমাদের নিজেদেরই আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমাদের প্রায় প্রতিদিনই 2টা 3টা 4টা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি থাকে, অ্যান্ড্রোমেট্রিয়াল স্যাম্পলিংও থাকে। আর আইইউআই, যেটা আইইউআই ওই সময় ম্যাচ করানো যায় কিনা উই আর নট শিওর। তো আমার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে, আমাদের অনেক পেশেন্টদের আমরা মক আইইউআই ট্রায়াল করি। তো আমরা যেটা করতে পারি, ওই 3 দিনের মধ্যে আমরা মক পেশেন্টদেরকে রাখতে পারি যদি রিয়েল আইইউআই না থাকে। আর যদি রিয়েল আইইউআই থাকে তাহলে আমরা রিয়েল আইইউআই দেখাবো, কারণ আমাদের নিজস্ব আলহামদুলিল্লাহ ইনফার্টিলিটি সেন্টার আছে, আইইউআই সেন্টার, আইভিএফ সেন্টার। আইভিএফ আমরা এখনো শুরু করিনি, ইনশাল্লাহ উইদিন আ মান্থ অর 2 আমরা শুরু করব। তবে আমাদের সেট আপ রেডি আছে, সেট আপও আপনারা দেখতে পারেন। আমাদের আইভিএফ ল্যাব আছে, মাইক্রো ম্যানিপুলেটর, এক্সি মেশিন, এভরিথিং ইজ দেয়ার, কমপ্লিট রেডি। শুধু আমাদের আইভিএফটা শুরু করা বাকি। সো নেক্সট আমরা আইভিএফ এর কোর্স শুরু করব। এভাবেই আমরা অনলাইন ক্লাস নিব এবং আপনাদেরকে এখানে 1 সপ্তাহের জন্য এনে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আইভিএফ শিখাবো। যারা শিখতে চান বা যারা আইভিএফ প্র্যাকটিস করতে চান, মোস্ট ওয়েলকাম। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা প্ল্যানিং, যে আমরা এইভাবে তখন 3 দিনে আমরা কিভাবে করে আপনাদেরকে 20 করে টিবিএস হ্যান্ডস অন দিতে পারি সেটার একটা হিসাব করব। হিসাব করে ওইভাবে আমরা আপনাদেরকে হয়তো 5 জন 5 জন বা 6 জন করে আমরা এভাবে 3 দিনের জন্য ডাকবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আসা যাওয়ার খরচ আর থাকার খরচটা আপনাদের হবে। আর ওই 3 দিনের মধ্যে দুপুরে লাঞ্চ, মানে খাবারের ব্যবস্থাটা আমাদের থাকবে। আর এর বাইরে যদি থাকার বিষয়ে কোনো অসুবিধা হয়, সেখানেও আমরা হেল্প করতে পারবো, আমরা সাজেশন দিতে পারবো, বা আপনাদেরকে দরকার হলে আমাদের যদি বলেন যে অ্যারেঞ্জ করতে, সেটাও আমরা চেষ্টা করে দেখবো, আমরা সাজেশন দিতে পারবো কোথায় থাকলে সেফ হবে, ভালো হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে প্ল্যানিং। এখন আপনাদের কাছ থেকে আমরা একটু ফিডব্যাকগুলো নিব, তারপর আমরা চেষ্টা করব আজকে অল্প সময়ে নাইস ইনফার্টিলিটি গাইডলাইনের সামারিটা একটু আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে করে আমরা একদম টু দ্য পয়েন্ট স্পেসিফিক গাইডলাইন অনুযায়ী ইনফার্টিলিটি পেশেন্টদেরকে প্র্যাকটিস করব। এখন কিন্তু সময়টা খারাপ, খারাপ বলতে কি, খারাপ না আসলে ভালো। তার মানে কি, আমি যে কোনো একটা নির্দিষ্ট প্রোটোকল বা গাইডলাইনে সেট হয়ে যাব। আমাকে যখনই যে কোনো ম্যাডাম বা যে কোনো কেউ কোশ্চেন করবে যে তুমি যে এই ট্রিটমেন্টটা দিয়েছো, এটা তুমি কোথায় পেয়েছো, তখন আমার উত্তর এটা হবে না যে আমি রাশিদা ম্যাডামকে দিতে দেখেছি বা আমি রোকেয়া ম্যাডামকে দিতে দেখেছি। সো নো ম্যাডাম ইজ ক্যান বি দ্য এক্সাম্পল। ঠিক আছে? আমার উত্তরটা হতে হবে যে আমি এশরি গাইডলাইনে এটা পেয়েছি, আমি নাইস গাইডলাইনে এটা পেয়েছি, তার মানে আমি একটা ইন্টারন্যাশনাল গাইডলাইনকে ফলো করে ট্রিটমেন্টটা দিয়েছি ম্যাডাম। দেন আপনাকে যিনি কোশ্চেন ডাইরেক্ট করবে, ইনডাইরেক্টলি আপনার ক্রিটিসাইজ করবে,
উনি যেন বুঝতে পারে যে আপনি একটা প্রপার অথেন্টিক গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছেন। আমি মাঝে মাঝে আমার প্রেসক্রিপশনে লিখে দিই কিন্তু, যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি প্ল্যান 2 to 3 সাইকেল আইইউআই ইফ ফেল ফলোড বাই আইভিএফ, ব্রেকেটে আমি লিখে দিই অ্যাজ পার দ্য আরসিওজি গাইডলাইন, অ্যাজ পার দ্য হিস্ট্রি গাইডলাইন, অর্থাৎ আমি কোন গাইডলাইনটা ফলো করেছি সেটাও আমি লিখে দিই। ঠিক আছে, যাতে করে আমার মানে প্রেসক্রিপশন শুড টক, তাই না, প্রেসক্রিপশন দেখে যেন সবাই বুঝতে পারে। আরেকটা বিষয়, আমরা যে জাস্টিফাইড ট্রিটমেন্ট দিবেন, প্রেসক্রিপশনে জাস্টিফাইড ট্রিটমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রেসক্রিপশনটা কিন্তু পুরো বাংলাদেশে ঘুরতে পারে। ঠিক আছে না, আমাকে জানতে হবে যে ধরুন আপনি যে টিচারকে ভয় পান বা যে সিনিয়র ম্যাডামকে ভয় পান, তার কথা মাথায় আনবেন যে আমার প্রেসক্রিপশনটা তার কাছে যাবে। তো আমার প্রেসক্রিপশনটা দেখে যেন উনি ভুল না ধরে। মানে আমি বলি যে ধরুন আমি লিখেছি ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি হিস্ট্রোস্কোপি মাই নেক্সট প্ল্যান অফ ট্রিটমেন্ট, তাহলে আপনাকে এটা যদি আপনি ডান পাশে রেখেন, বাম পাশের কলামে আপনাকে জাস্টিফিকেশন লিখতে হবে যে ওয়াই আই হ্যাভ প্রেসক্রাইবড, ওয়াই আই হ্যাভ সাজেস্টেড হার টু ডু ডায়াগনস্টিক ল্যাব হিস্ট্রোস্কোপি। ঠিক আছে, তাহলে আমার এই বাম পাশের কলামে আমাকে কিছু একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে। সাপোজ টিউবাল টেস্টের জন্য আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিও করতে পারি, টিউবাল টেস্টের জন্য আমরা এইচএসজিও করতে পারি, টিউবাল টেস্টের জন্য আমরা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপিও করতে পারি। সো কাকে কোনটা করবো, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট? এখন যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ধরুন আপনার প্রেসক্রিপশনটা রাশিদা ম্যাডামের কাছে গিয়েছে, তো উনি যদি দেখে যে আপনি আপনার বাম পাশের কলামে লিখেছেন যে পেশেন্টের ডিসম্যানোরিয়া, ডিসপ্যারোনিয়া এবং এরকম তার ভেজাইনাল ডিসচার্জ আছে, এবং আপনি টিবিএস আপনার কাছে হয়েছে যে ইউট্রাসটা রিট্রোভার্টেড, এন্ডোমেট্রিয়াম এস শেপড, একটা ওভারি অ্যাডার আছে, অর্থাৎ দেয়ার ইজ সাইন অফ পিআইডি। ঠিক আছে, তখন আপনি অপোজিটে লিখেছেন টু চেক টিউবাল পেটেন্সি ডায়াগনস্টিক ল্যাব হিস্ট্রোস্কোপি, অথবা লিখে। আচ্ছা, এখন আমরা যারা জয়েন করেছেন সবার ফিডব্যাক গুলো একটু নিতে চাই, যে আমরা যেভাবে কোর্স ডিজাইন করেছি সেটা ঠিক আছে কিনা, এবং সে বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা আর কি। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আমরা ক্লাসের 2 দিন আগে গ্রুপে পোস্ট করে দেব। সেই পোস্ট গুলো মানে কোর্স ম্যাটেরিয়াল আর কি, যে কি কি পড়তে হবে, ধরুন আমরা নাইস গাইডলাইন পড়াবো বা স্ট্রি গাইডলাইন পড়াবো, সেটার আমরা ম্যাটেরিয়ালটা পাঠিয়ে দিব, সেটা আপনারা নিজেরা একটু চোখ বুলিয়ে রাখবেন, সেটার উপরে আমরা ক্লাস নিব। ঠিক আছে, আমার দিক থেকে বলা শেষ, এবার আপনাদের দিক থেকে কিছু বলার থাকলে একটু বলুন, এরপর আমরা একটু নাইস গাইডলাইন সামারিটা আজকে বলবো, কারণ একটা ক্লাস হবে আর কোনো পড়াশোনা হবে না, এটা দেখতে খারাপ দেখায়, বাট অ্যাকচুয়াল ক্লাস এটা না আসলে। এক একটা ক্লাস আমাদের মিনিমাম 1.5 আওয়ার ডিউরেশন হবে, এবং সেখানে আমরা যে টপিক গুলো আলোচনা করব সেগুলোর বিষয়ে অ্যাট দ্য এন্ড আমরা প্রবলেম বেসড প্রতি ক্লাসে 4 to 5 কোশ্চেন ডিসকাস করবো। ওকে, তো আমার মনে হয় যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা একটু স্লাইড শেয়ার দিচ্ছি। আহ, আমরা শুধু নাইস গাইডলাইনটা, বেসিকটা, পুরোটা না, পুরোটা আমরা আবার পড়াবো, শুধু বেসিক নাইস গাইডলাইনটা একটু পড়ানোর চেষ্টা করছি আর কি। হ্যাঁ, মানে এটা পড়ানোর মানে হচ্ছে যে কিভাবে আমরা একটু খুব কনসাইজড ওয়েতে যাব সেটা একটু দেখানোর জন্য। মানে ইনফার্টিলিটির বিষয়টা হচ্ছে এখানে পড়ার কোনো শেষ নাই, চাইলে আপনি অনেক 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 পড়তে পারেন, কিন্তু চেম্বার প্র্যাকটিসটাকে খুব ছকের মধ্যে নিয়ে যেতে হবে আর কি ইনফার্টিলিটি প্র্যাকটিসে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নাইস ইনফার্টিলিটি গাইডলাইন। এটা 2013-এ প্রথম পাবলিশড হয়েছে, 2023-তে এটা আবার রিভিউ হয়েছে আর কি। সো লেটেস্ট ভার্সন। এখন দেখেন এই গাইডলাইনটা হচ্ছে কত পেজের, এই গাইডলাইনটা টোটাল 53 পেজের। ঠিক আছে, তো আমি যেটা বলছি এটা হচ্ছে বেসিক, এটার প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে আরো অনেক অনেক পড়তে হবে। তো একটা বেসিক জিনিস কি সেটা আমি বোঝানোর জন্য এই গাইডলাইনটা সিলেক্ট করেছি, যে একটা গাইডলাইনকে আমরা কিভাবে পড়বো এবং ওখান থেকে সামারি কিভাবে করব, সেটাকে আমি কিভাবে আমার প্র্যাকটিক্যাল জায়গায়, অর্থাৎ আমার চেম্বারের যে পেশেন্টদের উপর আমি সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব। আমরা যদি এই গাইডলাইনটা লাইন বাই লাইন পড়তে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমি সরি, চেষ্টা করব নেক্সট 10 মিনিটসের ভিতরে আপনাদেরকে এটার সামারিটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন প্রথমে যে কম্পোনেন্টটা প্রিন্সিপালস অফ কেয়ারসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেল এবং ফিমেল
পার্টনার যখন একসাথে আসে যে তাদের ইনফার্টিলিটি প্রবলেম কেমন, তাদেরকে একসাথে দেখতে হবে। অর্থাৎ আমরা শুধু ফিমেলকে ঢুকাবো এটা হবে না। এটা যদি আপনি অন্য কোনো ডিজিজের বেলায় দেখেন ইটস ওকে, বাট ইনফার্টিলিটি পেশেন্ট কিন্তু সে একা না, ইনফার্টিলিটি পেশেন্ট দুজন, অর্থাৎ কাপল, বোথ দ্য কাপল শুড বি সিন টুগেদার। এটা বলছে নাইস গাইডলাইন। আর আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সড বা আমার যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে আমি প্রথমে ফিমেল পার্টনারকে ডাকি। ফিমেল পার্টনারকে ডেকে আমার প্রথম দু একটা কথার মধ্যেই থাকে যে কাউন্সেলিং আমি পরে করি, কিন্তু ফার্স্ট আমি যে জিনিসটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ড কি সাপোর্টিভ, আপনার এমন কি কোনো বিষয়কে আছে যেটা আপনি চান যে হাজব্যান্ড ছাড়া আপনি আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের কাছে সে তথ্যটা একেবারেই কনফিডেন্সিয়াল থাকবে। এটা চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব। আমরা জানি আপনি ইনফার্টিলিটিতে ভুগছেন অনেকদিন ধরে, কাজে আপনার অনেক কিছুই বলার থাকতে পারে। তখন উনি যখন বলে যে ম্যাডাম হাজব্যান্ড সাপোর্টিভ, তখন আমরা ডাকি। অথবা উনি যদি বলে যে ম্যাডাম আমার হাজব্যান্ড একটু এরকম, বা আমাকে মানে আপনি একটু ওনাকে এটা বলে দিবেন, তো তখন আমরা ওইভাবে চেষ্টা করি। আর আমাদের যেটা প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসে আমরা শুধুমাত্র হাজব্যান্ড এবং তার নিজের মা ছাড়া আমরা ইনফার্টিলিটি কাপলদের সাথে কোনো মাদার ইন ল, কোনো সিস্টার ইন ল আমরা কাউকে অ্যালাউ করি না। কারণ আমার আপনার মুখ থেকে বের হওয়া একটা কথা তার সংসার ভেঙে দিতে পারে। সো আমরা গুণাগার হতে পারি, কারণ আমি আপনি কেউ না বলার যে তোমার বা আপনার সন্তান হবে না। আল্লাহ চাইলে যে কোনো সময় তাকে সন্তান দিতে পারে। কাজে আমাদের কাউন্সেলিংটা শুরু হবে পজিটিভ। তাকে ফার্স্ট ঢুকতেই বলতে হবে যে আপনারা বসুন। ফার্স্ট থিং হচ্ছে আপনারা কোনো স্ট্রেস নেবেন না, অবশ্যই সন্তান আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে যে কাউকে দিতে পারে। 2 নাম্বার, এখন এটার ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স, আপনাদের সমস্যা যেটাই থাকুক সেটারই কোনো না কোনো চিকিৎসা আছে। এটা হচ্ছে ফার্স্ট থিং, ঠিক আছে? এটা হচ্ছে হিডেন কি, যে ফার্স্টে একটা পেশেন্টকে ওয়ার্ম ওয়েলকাম করতে হবে, তাকে আমাদের তরফ থেকে পজিটিভিটি দেখাতে হবে। মানুষ ডাক্তারের কাছে কেন আসছে, চিকিৎসকের কাছে কেন আসছে? একটা সলিউশনের জন্য। যার কাছে আমি সলিউশনের জন্য যাব, তার চেহারার মধ্যে যদি আমি ফ্রাস্ট্রেশন দেখি যে আপনার গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস, আপনার এএমএইচ লেভেল কম, আপনার আর কোনো আশা নাই, এরকম কথা যেন আমরা কেউ না বলি। হ্যাঁ, হয়তো মেডিকেল সায়েন্সে আসা কম, আমরা সে কথাটাই বলবো, কিন্তু একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে বলবো। সেটাকেও আমরা একটু পজিটিভ ওয়েতে বলবো যে হ্যাঁ, মেডিকেল সায়েন্স অনুযায়ী আর 10 জনের চেয়ে আপনার হয়তো একটু চান্সটা কম, কিন্তু আল্লাহ চায় তো এর মধ্যেও হতে পারে। আপনি একটু চেষ্টা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি আইভিএফ এ যান বা এটাতে যান, ঠিক আছে? তাহলে ফার্স্ট থিং হচ্ছে আমাদেরকে খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে ওরা বিভিন্নভাবে মেন্টালি আপসেট, ডিপ্রেসড, ওরা অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক কথাবার্তা শুনে তারপরে তারা এখানে আসছে। 2 নাম্বার হচ্ছে কাউন্সেলিংটা শুরু হবে হাজবেন্ডকে ডাকার পর থেকে, ঠিক আছে? তো 2 নাম্বার জিনিস কি, সাইকোলজিক্যাল ইফেক্ট। আসলেই ওরা খুব সাইকোলজিক্যাল ইফেক্টে থাকে, এবং এই যে প্রেগনেন্সি হচ্ছে না, তখন ইন্টারকোর্সের একমাত্র উদ্দেশ্যই থাকে প্রেগনেন্সি হওয়ানো। ওইখান থেকে ওদের মধ্যে একটা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার ডেভেলপ করে, ওদের লিবিডো কমে যায়। কাজেই সবার প্রথমে আমি যেটা বলি যে আচ্ছা বাচ্চা বাদ দেন, বলুন আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন, মানসিক সম্পর্ক কেমন। কারণ আমি বলি যে বাচ্চা হোক না হোক আপনাদের মধ্যে বন্ধুত্বটা তো টিকিয়ে রাখতে হবে। বাচ্চা হওয়ার পর তো সে ভালো সন্তান নাও হতে পারে, তাহলে সারা জীবন চলবেন কিভাবে? তো প্রথম কথা হচ্ছে যে ওনাদের মধ্যে আমরা শুধু ফিজিক্যাল রিলেশনশিপটার উপরে গুরুত্ব দিব না, আমরা ওনাদের মধ্যে যে মেন্টাল রিলেশনশিপ সেটার উপরও গুরুত্ব দিব। তাহলে ওনাদের মধ্যে যেন সাইকোসেক্সুয়াল কোনো স্ট্রেস কাজ না করে, সেটাকেও আমরা আমাদের কনসিডারেশনে নিতে হবে। তারপরে আসতেছে আমাদের ইভালুয়েশন। ইভালুয়েশনে সবসময় চেম্বারে একটা ছবি রাখবেন, একটা ইউট্রাস, টিউব, ওভারির, ইন্টারনেটে সুন্দর সুন্দর ছবি আছে, আমরা বের করে সেগুলোকে ল্যামিনেটিং করে রেখেছি। ওইখান থেকে আমরা পেশেন্টদেরকে বুঝাই, ঠিক আছে? তাহলে কাউন্সেলিংয়ের এই 3টা জিনিস। তারপরে আসবে, আমরা প্রথমে বলবো, যদিও এখানে শুরু করেছে ধরুন, আচ্ছা ইনফার্টিলিটি ডেফিনেশন কেমন, যদি একটা কাপল 1 বছর ট্রাই করে অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম, আম, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিতে দিতে যতটুকু পারছি একটু আলাপ করতে থাকি। হুম, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা কাপল যদি ফিমেল কাপলের এজ লেস দ্যান 40 হয়, এবং মেল যদি ফিমেল কাপলের এজ লেস দ্যান 40 হয় এবং তারা যদি কোনো কন্ট্রাসেপশন ইউজ না করে, তাহলে 1 বছরের ভিতরে উইদিন আ ইয়ার 80% কাপল কনসিভ করবে।
সেটা হচ্ছে আমাদের একটা বেসিক থিং, ঠিক আছে? এখন যদি এরকম পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা তাদেরকে কাউন্সেলিং এর সময় এই কথাগুলো যদি বলি, যেমন আমাদের কাছে আসে যে ফিমেলের বয়স অনলি 26-28, তারা ট্রাই করেছে অনলি 3 months, দেন দে ভিজিট আস, না? তো তখন আমি যদি ট্রিটমেন্ট দিতে থাকি, ইনভেস্টিগেশন দিতে থাকি, তাহলে কি হবে, আমার প্রেসক্রিপশনটা কেউ না কেউ ক্রিটিসাইজ করবে যে পেশেন্ট এসেছে এতগুলো টেস্ট দিয়েছে, তাহলে আমাকে একটা ভ্যালিড, তাহলে আমরা এখন যদি ভিতরে যেতে থাকি আমরা ভ্যালিড রিজন পেয়ে যাব যে আমি কেন, মানে আমার কথা হচ্ছে যে প্রেসক্রিপশন যেন জাস্টিফাইড হয়, যেন আপনার দেওয়া একটা ট্রিটমেন্ট নিয়ে আরেকজন ক্রিটিসাইজ করতে না পারে। তো সেটা যেটা আমরা বলছি যে যদি কোনো ফিমেল পার্টনারের এজ less than 40 হয়, তারা যদি রেগুলার ইন্টারকোর্স করে, বলছে যে যা আমাদের কাছে যে পেশেন্টগুলো আসবে তারা যদি নিজেদের ভিতরে 1 বছর থেকে ফেলে এবং তাদের তখনও কোনো প্রেগন্যান্সি আসে নাই, তাহলে আমরা ইনভেস্টিগেশন দিব। এটা হচ্ছে নাইস গাইডলাইন বলছে। কিন্তু একটা কিন্তু কথা আছে যে যাদের ক্ষেত্রে প্রুভেন কোনো সাবফার্টিলিটি ফ্যাক্টর আগে থেকে কাজ করছে তাদের ক্ষেত্রে, এবং ফিমেলের এজ যদি 36 অ্যান্ড অ্যাবাভ হয়, তাহলে আমি কিন্তু পেশেন্ট যখনই আসে তখনই আমি ইনফার্টিলিটির ইনভেস্টিগেশন দেওয়ার জন্য অ্যালাউ। ঠিক আছে? তাহলে আমাদের পেশেন্ট বলছে না যে কারো যদি কোনো ইনফার্টিলিটির ফ্যাক্টর আগে থেকে থাকে, তাহলে যে মেয়েটার পিরিয়ডস ইরেগুলার, এটা একটি ইনফার্টিলিটি ফ্যাক্টর। কোনো পেশেন্টের যদি ডিসম্যানোরিয়া থাকে, ডিসপ্যারোনিয়া থাকে, এটা একটা সাবফার্টিলিটি ফ্যাক্টর। মেবি তার টিউবাল প্রবলেম আছে, মেবি তার ভিতরে ইনফেকশন আছে, তাহলে এটাও তো একটা ইনফার্টিলিটি ফ্যাক্টর। কারো এজ যদি 36 অ্যান্ড অ্যাবাভ হয়, কারো যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ কোনো টিউবাল সার্জারি থাকে, ওভারিয়ান সার্জারি থাকে, সিস্টেক্টমি থাকে, তাহলেও আমি তাকে দেরি করাতে পারবো না। ঠিক আছে? তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে গাইডলাইন যেটা বলছে যে যারা 1 বছর ট্রাই করেছে তবেই আমরা টেস্ট দিতে পারবো, সেটাকে আমার প্রেসক্রিপশনে রিফ্লেকশনটা দেখাতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি অ্যাজ পার দ্য গাইডলাইন, আমি আমার নিজের মতো করে ওদেরকে দিই নেই। ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইমিং অফ সেক্সুয়াল ইন্টারকোর্স কতটুকু হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমরা অনেকে মনে করি যে ডেইলি করবে, অনেকে মনে করি যে সপ্তাহে 2বার বা 3বার করলে হবে। তো নাইস গাইডলাইন অনুযায়ী হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ ওভুলেশন 2 to 3 days ইন্টারভেলে করলে হবে। ঠিক আছে? এখন কার কখন ওভুলেশন টাইমিং উই ডোন্ট নো, কারণ কারো পিরিয়ডস রেগুলার, কারো পিরিয়ডস ইরেগুলার। তো এখানে আমাদেরকে ওনাদেরকে যেটা হেল্প করতে হবে কাপলদেরকে, যে যাদের পিরিয়ড রেগুলার তাদের ক্ষেত্রে আমরা একটু পরে আসবো কিভাবে আমরা ওভুলেশন অ্যাসেস করব, এবং যাদের পিরিয়ড ইরেগুলার তাদেরকে কিভাবে আমরা ওভুলেশন অ্যাসেস করব। তাহলে নাইস গাইডলাইন বলছে যে এডুকেট ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 to 3 days, মানে ইন্টারভেল 2 থেকে 3 দিন পর পর তারা ভেজাইনাল ইন্টারকোর্স করবে। আচ্ছা, এখন উড দেয়ার বি এনি রোল অফ অ্যালকোহল? তো এটা ওদের দেশের জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দেশেও আছে। যেমন আমি চট্টগ্রামে যেখানে একটা কর্পোরেট হসপিটালে পেশেন্ট দেখি, আমি এমন কাপল পেয়েছি যে দুজনই বলছে যে ম্যাডাম আমি প্রতিদিন এতটুকু অ্যালকোহল খাই, উড ইট বি এনি প্রবলেম? হ্যাঁ, তো ওরা এত সুন্দর করে বলছে এবং দুজনেই কিন্তু খুব ডিসেন্ট, খুবই ভালো। মানে এখানে আমরা যেটা করি, মানে আমাদের যেটা প্রবলেম, আমাদের আগে আমরা স্যার ম্যাডামদেরকে দেখেছেন যে ওনারা খুব জাজমেন্টাল হতেন পেশেন্টদের প্রতি। তো এখন কিন্তু মডার্ন প্র্যাকটিসে সেটা নাই, আমরা কিন্তু জাজমেন্টাল হতে পারবো না। অর্থাৎ আমার পেশেন্ট যদি আমাকে বলে যে আই হ্যাভ 3-4 সেক্সুয়াল পার্টনার, আমি কিন্তু তাকে বলতে পারবো না যে এই কাজটা তো ঠিক না, আপনি এটা কেন করছেন। বা ও যদি বলে যে ম্যাডাম আমি রেগুলার একটু এতটুকু অ্যালকোহল খাই, তখন আমি কিন্তু বলা উচিত না যে কেন আপনি অ্যালকোহল খান, আপনি ফিমেল হয়ে কিভাবে এই কাজটা করেন। নো, আমাদেরকে বলতে হবে যে ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হয়তো বা আপনার ওরকম কোনো সার্কামস্টেন্স আছে বা এনভায়রনমেন্টও ওরকম যে আপনি ওটা কমফোর্ট ফিল করেন, ইটস ওকে। বাট এত বেশি খাওয়াটা আপনার ইনফার্টিলিটিকে এফেক্ট করতে পারে। আই এম রিয়েলি সরি দ্যাট আই এম অ্যাফ্রেড দ্যাট ইট মাইট hurt your it might affect your infertility capacity. So আপনি যদি ধীরে ধীরে একটু hopeful that it would help you not only in your infertility but also in your long term health. We are very much concerned about your health also.
তো আমরা যদি এভাবে খুব ফ্রেন্ডলি মনোভাবে ওদের সাথে বিষয়টা ডিসকাস করি, ওদেরকে হার্ট না করে, দেখবেন যে দে উইল ফিল ভেরি ভেরি কমফোর্টেবল উইথ ইউ। তাহলে অ্যালকোহলের বিষয়টা যেটা বলছে যে ফিমেল এবং মেল দুজনের ক্ষেত্রে এক্সেসিভ অ্যালকোহল অ্যামাউন্টটা, টক্সিক অ্যামাউন্টটা ডেফিনেটলি খারাপ। তো ওদের দেশের একটা ক্রাইটেরিয়া আছে কে কতটুকু খেতে পারবে, সেটা ওরা বলেছে, সেটা আমাদের প্র্যাকটিসে মনে না রাখলেও চলবে। স্মোকিং হচ্ছে বোথ ফিমেল এবং মেল দুজনের জন্য স্মোকিং খুবই খারাপ ইনফার্টিলিটির জন্য। ফিমেলদের জন্য ইভেন প্যাসিভ স্মোকিং খারাপ, কারণ হাজব্যান্ড স্মোক করছে, দেখা যাচ্ছে তার টিউবাল মোটিলিটি কমে যাচ্ছে, সিলিয়ারি ড্যামেজ হয়ে যাচ্ছে। কফি আমরা ডাক্তাররা খুব খেতে পছন্দ করি, বাট স্টিল দেয়ার ইজ নো সার্টেন এভিডেন্স যে কতটুকু কফি খেলে ফার্টিলিটি এফেক্টেড হতে পারে, বাট টু মাচ ক্যাফেইন ইজ অলওয়েজ ব্যাড। obesity, would there be any role of BMI? Yes, যদি কারো BMI 30 or above হয় এবং আমরা যদি আমাদের ওভুলেশন অ্যাসেসমেন্টে দেখি যে শি ইজ নট ওভুলেটিং, তাহলে তাকে ট্রিটমেন্ট দেওয়া বন্ধ রাখতে হবে আনলেস শি গেটস হার BMI লেস দেন 30। তো এইটা আমরা আমাদের এখন রিসেন্ট প্র্যাকটিসে শুরু করেছি। যদি হাজব্যান্ড বাইরে না থাকে, দেশে থাকে, আমরা BMI কারো 30-র উপরে পেলে চেষ্টা করছি আগে তাদের BMI কমাতে। আফটার দ্যাট উই নিড টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। সো বেশি ওজন যেমন খারাপ, কম ওজনও খারাপ। কারো যদি BMI 19 অথবা 19-এর কম হয়, তাহলে হাইপোথ্যালামিক মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকতে পারে, অথবা হাইপোথ্যালামিক অ্যানোভুলেশন বলছি আমরা, সেক্ষেত্রে ওয়েটটাকে বাড়াতে হবে। টাইট আন্ডারওয়েট তেমন কোনো এভিডেন্স বেসড রোল নাই। অকুপেশনের সাথে বেশ কিছুর সাথে হ্যাজার্ডাস রিলেশনশিপ আছে। আর কমপ্লিমেন্টারি থেরাপির স্টিল দেয়ার ইজ নো রোল, ওভার দ্য কাউন্টার দেয়ার ইজ নো রোল। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন আমরা জানি আপ টু 12 উইকস ফলিক অ্যাসিড দেওয়া লাগবে। সো আফটার দ্যাট হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইনফার্টিলিটি। এখন ইনফার্টিলিটির কোনো ডেফিনেশন নাই, এখন হচ্ছে সাবফার্টিলিটির ডেফিনেশন। অর্থাৎ আমরা বলছি যে কোনো কাপল যদি 1 year আনপ্রোটেক্টেড ভেজাইনাল সেক্স intercourse করে in the absence of any known factor of fertility, we can tell that they are suffering from subfertility. But তাদের ক্ষেত্রে তো আমরা ইনভেস্টিগেশন করব, কিন্তু এর চেয়ে আর্লি কাদেরকে ইনভেস্টিগেশন করব? যে ক্ষেত্রে ফিমেলের এজ 36 অর অ্যাবভ, যে ক্ষেত্রে একটা নোন প্রিভিয়াস হিস্ট্রি অফ ইনফার্টিলিটি অথবা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। যেমন আমরা যদি সিনারিওতে যাই, এখানে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সিনারিও চিন্তা করতে হবে। সিনারিওতে যদি যাই, যেমন ধরুন আপনার চেম্বারে একটা পেশেন্ট এসেছে যে ওর হয়তো বয়সটা এখন মাত্র 28, কিন্তু 1 বছর আগে তার একটা একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি, তাহলে এক্ষেত্রে 40 ইয়ার্স পর্যন্ত ওয়েট করার কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ, অথবা যদি এমন আসে যে এজ অনলি 24, বাট তার হয়, সো উই ক্যান নট ওয়েট আনটিল শি গেটস 40 ইয়ার্স অফ এজ। তো এখানে বিষয়টা ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে কোনো পেশেন্ট যদি ছোটবেলায় কোনো অনকোলজি বা ক্যান্সারের ট্রিটমেন্ট পেয়ে থাকে, তাহলে অবশ্যই তার ইনফার্টিলিটি ইস্যুজের ক্ষেত্রে আমরা কখনোই দেরি করব না। অ্যাজ সুন অ্যাজ শি ভিজিটস আস, তার যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ কোনো ডিসজার্মিনোমা বা এই ধরনের কোনো ক্যান্সার থাকে, তাহলে আমরা দেন এন্ড দেন ইনফার্টিলিটি ইভালুয়েশনে নিয়ে যাব। তো ওখানে কিছু ইনফেকশন স্ক্রিনিং এর রোল আছে, লাইক হেপাটাইটিস বি, সি, HIV। তো আমরা যদি এখন ম্যাথডিক্যালি যাই, আমরা আলাদা মেল ইনফার্টিলিটির ক্লাস নিব, কিন্তু আমরা বলেছি এই গাইডলাইনটা থেকে আমরা বেসিক জানতে পারবো। তাহলে মেল ইনফার্টিলিটির বেসিক হচ্ছে, প্রথমেই হচ্ছে আমরা মেলদেরকে বলবো, মানে আমাদের প্র্যাকটিসে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে দেখুন, আপনাদের প্রেগনেন্সির জন্য 50% যেমন আপনার ওয়াইফ দায়ী, 50% কিন্তু আপনি দায়ী। কাজে আমাদের গাইডলাইন বলে যে ছেলেদের সিমেন টেস্ট না করে মেয়েদেরকে কোনো ট্রিটমেন্ট না দিতে, কারণ আপনার সিমেনে যদি সমস্যা থাকে তাহলে ওনাকে অযথা ওষুধ দিলে প্রত্যেক ওষুধেরই সাইড ইফেক্ট আছে এবং সেটা ঠিক হবে না। তো আমরা বলি যে প্রথমেই আমরা আপনার সিমেন অ্যানালাইসিসটা করতে চাই, এবং সিমেন অ্যানালাইসিসের আমাদের আলাদা ক্লাস হবে, সেগুলো আমরা বিস্তারিত বলবো। আজকে শুধু বেসিকটা বলছি। এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, WHO ক্রাইটেরিয়া, এগুলো আপনারা একদম ছক আকারে চেম্বারেই রেখে দিবেন, যাতে করে সিমেন অ্যানালাইসিসটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হয়, বাট অ্যাকচুয়ালি খুব ভালো সিমেন রিপোর্ট পাওয়া খুব টাফ। আমাদের এখানে আমাদের 2জন এমব্রায়োলজিস্ট আছেন বাইরে থেকে ট্রেন্ড, কোনো টেকনিশিয়ানকে দিয়ে আমরা সিমেন অ্যানালাইসিস করাই না, আমরা আমাদের এমব্রায়োলজিস্টদেরকে দিয়ে করাই। কারণ যে রিপোর্টে আপনি দেখবেন যে মরফোলজি 20%, 30%, 100%, দ্যাট মিনস ওই রিপোর্টটা ভুল, ওই রিপোর্ট আপনি রিলাই করতে পারবেন না। এবং সিমেন অ্যানালাইসিস করার কিছু ক্রাইটেরিয়া আছে।
3 to 5 ডেজ অ্যাবস্টিনেন্স থাকতে হবে। তো বিভিন্ন ইস্যু যাচ্ছে, এটার উপর আমরা একটা লিফলেট ডেভেলপ করেছি, সেটাই আমরা পেশেন্টদেরকে দিয়ে দিই। এবং ওই ক্রাইটেরিয়া ম্যাচ করে না আসলে আমরা কখনোই সিমেন অ্যানালাইসিসের জন্য তার কাছ থেকে সিমেন নিই না। ঠিক আছে, সো এগুলো আমরা ইন ডিটেলস পড়াবো। তাহলে সবার প্রথমে হাজবেন্ডের টেস্ট হবে সিমেন অ্যানালাইসিস। যদি আপনি দেখেন তার সিমেন রিপোর্টে অ্যাবনর্মালিটি এসেছে, সেই অ্যাবনর্মালিটা যদি মাইল্ড কোনো অ্যাবনর্মালিটি হয়, তাকে গুড লাইফস্টাইল ফ্যাক্টর অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে আমরা 3 মাস পরে আমরা আবার রিপিট করব। কেন 3 মাস? কারণ আমরা জানি স্পারমাটোজেনেসিসের টাইম হচ্ছে 90 to 120 ডেজ, সেই কারণে। কিন্তু যদি তার সিমেনে দেখি যে সিভিয়ার অলিগো এসেছে অথবা সিভিয়ার কোনো প্যারামিটার খারাপ এসেছে, ইন দ্যাট কেস এজোস্পার্মিয়া আসলে, সিভিয়ার অলিগো আসলে আমরা এগেইন সিমেন্ট অ্যানালাইসিস করব, রিপিট করব অ্যাজ সুন অ্যাজ পসিবল টাইম। তাহলে দুটা সিনারিও, একটাতে মাইল্ড মেল ফ্যাক্টর এসেছে, সেটা করব 3 মাস পরে, আর একটাতে সিভিয়ার অলিগো বা এজোস এসেছে, সেটা করব দেন এন্ড দেন। তো এর আগে বলা হতো কিনা, এখন বলা হচ্ছে নেই। তাহলে আমরা যদি বিষয়টাকে মিলে ধরি, যে অসুবিধা আসে মাইল্ড যদি হয় সেটা রিপিট করব 3 মাস পর, যদি সেটা সিভিয়ার হয় তাহলে দেন এন্ড দেন রিপিট করব। সেই সাথে আমরা হরমোন অ্যানালাইসিস করব, এফএসএইচ এলএইচ টেস্টোস্টেরন টেস্ট করব, প্রোল্যাকটিন, থাইরয়েড। এবং যদি দেখি যে এফএসএইচ এলএইচ লো, তাহলে হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। যদি দেখি এফএসএইচ এলএইচ লেভেল হাই, তাহলে টেস্টিকুলার ফেলিওর। সো টেস্টিকুলার ফেলিওর হলে সেটা আবার কোন লেভেল থেকে ফেলিওর সেটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া অলিগো হলে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব, অ্যাজোস্পার্মিয়া হলে আমরা সেটা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া না নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া আমরা কিভাবে বুঝবো, সেটার ট্রিটমেন্ট কি হবে, এই বিষয়ক আমরা বিস্তারিত আলাপ করব মেল ইনফার্টিলিটি চ্যাপ্টারে। এখন আমরা বলি একটা ফিমেলকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করব। আমরা পেশেন্টদেরকে যেভাবে বলি যে প্রথমে একটা ইউট্রাস, ওভারি, টিউবের ছবি দেখায়, আমরা বলি যে দেখুন আপনার ইনফার্টিলিটির ক্ষেত্রে 3টা জিনিস ঠিক থাকতে হবে প্রেগনেন্সি হতে গেলে। তো আমি ছবিটা দেখিয়ে বলি যে দুপাশে দুটো ওভারি আছে, এই ওভারিতে এক্স থাকতে হবে। শুধু তা না, পর্যাপ্ত এক্স থাকলেও হবে না, সেটাকে ফেটে বের হতে হবে। ওইটাকে আমরা বলছি ওভুলেশন, অর্থাৎ ওভারি রিলেটেড দুটো ফ্যাক্টর। একটা বলি যে ওভারিতে ডিম কতখানি আছে, সেটাকে আমরা বলি ওভারিয়ান রিজার্ভ। সেটা আমরা দেখতে পারবো এএমএইচ টেস্ট করে এবং অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট করে। NICE guideline still বলছে there is 3 way to determine ovarian reserve. Antral follicle count that should be seen on the day 3 or day 2 on baseline ultrasound TVS scan, anti-mullerian hormone level and FSH level. তাহলে ওভারিতে রিজার্ভ ঠিক থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ওভারি থেকে এক্সটা ম্যাচিউর হয়ে ফেটে বের হতে হবে, অর্থাৎ ওভুলেশন হতে হবে। 2 নাম্বার ফ্যাক্টর বলছি টিউব প্যাটার্ন থাকতে হবে। 3 নাম্বার বলছি ইউট্রাস। আমরা বলি যে বাচ্চাটা বসবে, মনে করুন এটা হচ্ছে মাটি যেখানে আপনি গাছ লাগাবেন, তাহলে মাটিটা ঠিক থাকতে হবে, কেমন? তো আমরা বলি যে এখানে ইউট্রাসের এন্ডোমেট্রিয়ামটা ঠিক থাকতে হবে। এখানে যদি ছোট্ট একটা পলিপ বসে থাকে অথবা ক্রনিক এন্ডোমেট্রাইটিস বা ক্রনিক ইনফেকশন হয়ে যদি এখানে ভাস্কুলারিটি ড্যামেজ থাকে, মাল্টিপল পলিপ বসে থাকে, তাহলে এটাকে ক্লিন করে না দিলে আপনার প্রেগনেন্সি এখানে বসতে পারবে না। আর আমি বলি যে দেখুন, যত ওষুধ দিই, যত ইঞ্জেকশনই দিই, ডিম একটার জায়গায় যদি 100টাও করি, টিউব যদি ব্লক থাকে তাহলে তো আর বাচ্চা ভিতরে ঢুকতে পারবে না, ডিম ঢুকতে পারবে না। তাহলে আগে টিউবগুলো খোলা আছে কিনা দেখতে হবে। এভাবে কাউন্সেলিং করে যখন আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করি, তো দেখা যায় কি টিউব বন্ধ থাক বা খোলা থাক, এই যে স্যালাইন পানিতে যে ইউট্রাস এবং টিউব যে ওয়াশ হয়, এরপরে আমাদের অনেক পেশেন্ট আমরা দেখি এসএসজির পরের মাসে তারা কনসিভ করে আসে, আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ তালার কোনো একটা বড় রহমত, আমি জানি না, বাট ইটস ভেরি ভেরি এনজয়িং আসলে। কোনো পেশেন্টকে যখন আমরা দেখি যে ওরা খুব সুন্দর করে আবার প্রেগনেন্সি হয়ে আমাদের কাছে আসছে, সেটা ভীষণ ভালো লাগে। মোটামুটি আপনি ইভালুয়েশন করতে করতেই অনেক পেশেন্ট কনসিভ করে যাবে। কেউ এসএসজি পরে কনসিভ করে যায়, কেউ হচ্ছে ডায়াগনস্টিক ল্যাব হিস্ট্রোস্কোপির পরে কনসিভ করে যায়। আর আমি যেটা বলেছি, ফ্রিকোয়েন্সি অফ ইন্টারকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বেশ কয়েকজন ডক্টর পেশেন্ট আমরা কিচ্ছু করি না, আমরা দেখেছি দে রিমেন টু মাচ বিজি, নাইট শিফট করে, হাজব্যান্ড এক জায়গায় থাকে, ওয়াইফ এক জায়গায় থাকে, তাদেরকে আমরা দেখেছি
periods regular, that means there is no ovulation factor, tubes are okay, তখন আমরা যেটা বলি যে আপনারা একটু ন্যাচারাল সাইকেল মনিটরিং করি, কোনো ওষুধ দিই না আমরা। ডে 12 বা 13 একটু ফলিকল মনিটরিং করি, ওকে নাও ইউ গেট দ্য ডমিনেন্ট ফলিকল, তখন আমরা বলি যে প্লিজ ডু ইন্টারকোর্স ইন দ্য নেক্সট 5, 6 or 7 days। অথবা দেখি যে হ্যাঁ আপনি ডে 3 পরে আরেকটা করুন, দেখি ন্যাচারালি ওভুলেশন হয় কিনা, নাকি পারসিস্টেন্ট লুটিয়াল হয়ে যায়। তো যখন দেখি যে আচ্ছা ডে 3 পরে ওনার ওভুলেশন হয়েছে এবং ওই সময়টাতে ওনারা থেকেছে, তো এরকম করে আমাদের বেশ কয়েকটা ডক্টর পেশেন্ট কনসিভ করেছে যে 7-8 বছরের হিস্ট্রি কিন্তু, বাট আমরা কিছু করিনি, আমরা শুধু আলহামদুলিল্লাহ ন্যাচারাল সাইকেল মনিটরিং করেছি এবং ওনাদেরকে গাইড করেছি যে হাজব্যান্ডকে 4 সপ্তাহে 4 বার আসতে না বলে একবারে একটু 5-6 দিনের জন্য আসতে বলবেন, যখন আমরা দেখব যে ফলিকেলটা ডমিনেন্ট হয়েছে এবং এটা ওভুলেশনের কাছাকাছি সময়ে চলে গিয়েছে। অ্যান্ড্রোমেট্রিয়াম দেখলেও বোঝা যায় যে ওভুলেশন কতটুকু দেরি আছে। হ্যাঁ, তো এটাই আমরা বলছিলাম যে ওভারিয়ান রিজার্ভ আমরা দেখব। ওভারিয়ান রিজার্ভের জন্য কি কি দেখব, আরেকটা বিষয় হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলার কিনা, অর্থাৎ ওভুলেশন হচ্ছে কিনা আমরা কিভাবে বুঝবো। যার পিরিয়ড রেগুলার মোটামুটি ধরে নিতে হবে 90% শি ইজ ওভুলেটিং, তাহলে তাকে অযথা আর ক্লোমিফেন ল্যাট্রোজল 12 মাস 13 মাস 14 মাস 2 বছর না দিয়ে আমরা একটু ইভালুয়েট করি যে আরো কোনো ফ্যাক্টর আছে কিনা। কারণ যার ওভুলেশন পিরিয়ড রেগুলার হচ্ছে 90% চান্স দ্যাট শি ইজ ওভুলেটিং বাই ন্যাচারালি, সো ওয়াই উই নিড টু পাম্প মোর ফলিকল। ঠিক আছে, তো এখন ওভুলেশন যে হচ্ছে সেটার একটা এভিডেন্স আপনাকে রাখতে হবে। কিভাবে রাখবো, আপনি ডে 21-এ একটা প্রোজেস্টেরন করবেন যার ডে 28 সাইকেল, অর্থাৎ যার 28 দিনের সাইকেল সে 21তম দিনে একটা সিরাম প্রোজেস্টেরন করবে। সেটা যদি 30 আইউর বেশি হয় তাহলে সে ইজ ওভুলেটিং। আর যার পিরিয়ডস ইরেগুলার সে ডে 28-এ গিয়ে একটা প্রোজেস্টেরন করবে, সেটা যদি দেখায় অ্যানোভুলার তাহলে 1 সপ্তাহ পর পর করতে থাকবে আনটিল শি গেটস দ্য হার নেক্সট পিরিয়ড। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের দেশের প্র্যাকটিস একটু কম, আমরা ওভুলেশনের কোনো এভিডেন্সই রাখি না। আমরা এদিকে লিখছি পিরিয়ড রেগুলার, ওদিকে দিচ্ছি ক্লোমিফেন। ওয়াই? যদি আপনার প্ল্যান হয় আইইউআই, ইন দ্যাট কেস ইউ ক্যান গিভ, কারণ নর্মালি ফলিকল একটা ডমিনেন্ট হয়। আইইউআই তে আমার গোল অফ টার্গেট হচ্ছে 2 to 3 ফলিকল উই ওয়ান্ট টু গেট ইট ডমিনেন্ট। হ্যাঁ, তাহলে শুধুমাত্র প্ল্যান আইইউআই রাখলে দ্যাট ইজ জাস্টিফাইড, আদারওয়াইজ দ্যাটস নট জাস্টিফাইড। হ্যাঁ, আর এদিকে ডে 21 প্রজেস্ট্রন করতে হবে যার পিরিয়ড রেগুলার, যার ইরেগুলার তার ডে 28 থেকে শুরু করে 1 সপ্তাহ পর পর করতে হবে। সো প্রোল্যাকটিনকে আমরা সবাইকে দিব কিনা, প্রোল্যাকটিন নাইস গাইডলাইন বলছে আমরা সবাইকে দিব না। যার ওভুলেটরি ডিসঅর্ডার আছে, যার গ্যালাক্টোরিয়া আছে বা যার হেডেক বা পিটুইটারি টিউমার তাকে দিব। থাইরয়েড সবাইকে দিব কিনা, নাইস গাইডলাইন বলছে সবাইকে দিব না, যার সিমটম আছে তাকে দিব। বাট এশিয়ান গাইডলাইন বলছে এশিয়াতে যেহেতু থাইরয়েডের প্রিভ্যালেন্স ইজ ভেরি ভেরি হাই, উই ক্যান গিভ থাইরয়েড টু ইচ অ্যান্ড এভরিওয়ান। বাট যার পিরিয়ড রেগুলার বা ব্রেস্টে কোনো প্রবলেম নেই তাকে প্রোল্যাকটিন না দিলেও চলবে। অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি আমরা দিব, রুটিনলি সবাইকে দিব না। কাদেরকে দিব, যাদের পলিসিস্টিক পেশেন্ট লং টার্ম অ্যামেনোরিয়া তাদেরকে একটা বায়োপসি করা যায়, যারা সাসপেক্টেড টিউবারকুলোসিসের পেশেন্ট তাদেরকে আমরা একটা বায়োপসি করতে পারি। এরপরে হচ্ছে টিউবাল টেস্ট, এক্স বা ওভারির শেষ, এরপরে কি করব, টিউবাল টেস্ট। সো টিউবাল টেস্ট আমরা কাদেরকে দিব, টিউবাল টেস্ট আমরা প্রত্যেক পেশেন্টকে দেওয়ার নিয়ম, বিফোর ইউ ডু আইইউআই, আইইউআই এর আগে কিন্তু টিউব প্যাটেন্সি দেখতে হবে। যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই তাদেরকে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ইজ দ্য প্রেফারেবল থিং। এইচএসজির চেয়ে এখন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা এসএসজি মোর প্রেফারেবল। যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন প্রিভিয়াস হিস্ট্রি অফ একটোপিক অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা এক্সটেন্সিভ এন্ডোমেট্রিওসিস, তাদের ক্ষেত্রে বেটার টু গো ফর ল্যাপ্রোস্কোপি, কারণ তাদেরকে স্যালাইন ইনফিউশন দিলে যাদের ইনফেকশনের হিস্ট্রি আছে সেখানে আরো বেশি আর্টিফিশিয়ালি মানে আইট্রোজেনিক হাইড্রোসালফিংস হবে। ঠিক আছে, সো আমার লাইফে একটা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি ওই পেশেন্টের ইনফেকশন ছিল, আমি বুঝতে পারি নাই, আমার ইভালুয়েশনে আমি ফেলড ছিলাম। পরবর্তীতে এসআইজির পর থেকে দেখছিলাম যে তার হাইড্রোসালফিংস হাইড্রোসালফিংস হাইড্রোসালফিংস। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আদারওয়াইজ পেশেন্টদের আমরা আইট্রোজেনিক হাইড্রোসালফিংস ক্রিয়েট করব। সো রুটিন কিছু ভাইরাল স্ক্রিনিং করে নিতে হয় ইনফার্টিলিটি পেশেন্টদের, হেপাটাইটিস বি, সি, এইচআইভি, এবং এইচআইভি থাকলে কি করতে হবে সেগুলো আমরা ডিটেলস আলাপ করব। রুবেলা স্ক্রিনিং করতে হবে, এবং রুবেলাতে যদি নেগেটিভ থাকে আইজিজি তাহলে একটা ভ্যাকসিন দিতে হবে, এবং এরপরে 1 মাস তাকে কোনো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দেওয়া যাবে না, বরং তাকে বলতে হবে যে আপনি অ্যাটলিস্ট 1 মাস অপেক্ষা করুন।
প্রেগন্যান্সি ট্রাই করার আগে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং আপডেটেড আছে কিনা দেখতে হবে। স্ক্রিনিং ফর দ্য ক্ল্যামাইডিয়া, another very very important thing. Chlamydia is the most culprit thing to cause the tubal morbidity. So any uterine instrumentation, please cover it with the prophylactic antibiotic of the chlamydia. Hopefully all of you know what is the choice of antibiotic to prevent chlamydial infection. That's the azithromycin 1 gram stat, either oral or IV. কাজে বলছে যেসব দেশে ক্ল্যামাইডিয়াল অ্যান্টিবায়োটিক করার সুযোগ নেই, যেমন বাংলাদেশে, এনি ইউট্রাইন ইনস্ট্রুমেন্টেশন আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেব বিফোর উই ডু এনি ইউট্রাইন ইনস্ট্রুমেন্টেশন, whether you do sampling, whether you do cervical biopsy, whether you do saline infusion sonography, whether you do DNC or MBA, anything, but you have to cover that with GMX 1 gram to prevent chlamydial infection. So male infertility আমরা মোটামুটি আলাপ করেছি। ওভুলেশন ডিসঅর্ডার আমরা পড়াবো, আমাদের ক্লাস আছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। অর্থাৎ ওভুলেশন মনে করুন আপনি শিওর যে এই পেশেন্টের ডে 21 প্রোজেস্টেরন লো, অর্থাৎ এর অ্যানোভুলেশন, দেন ডিভাইড ইট whether it's গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3। গ্রুপ 3 হচ্ছে ওভারিয়ান ফেলিওর, গ্রুপ 1 হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি অর্থাৎ হাইপো। গ্রুপ 2 হচ্ছে, আমি সহজভাবে বলি, PCOS। ঠিক আছে, তাহলে সব এনোভুলেশনের পেশেন্টকেই আমরা ল্যাট্রোজল দিলে হবে না। যার গ্রুপ 1 এনোভুলেশন তাকে গোনাডোট্রফিন দিতে হবে, বিকজ ল্যাট্রোজল কাজ করতে গেলে অ্যান্ড্রোজেনাস FSH-LH লাগবে। সেটা যদি না থাকে তাহলে তাকে আসলে আপনি ল্যাট্রোজল দিয়ে লাভের বদলে ক্ষতিই হবে। যেমন শিহান সিনড্রোমের পেশেন্ট হাইপো, তাকে ডাইরেক্ট আপনার গোনাডোট্রফিনই দিতে হবে, তাকে ল্যাট্রোজল বা ক্লোমিফেন দিলে হবে না। So a lot of things to learn actually group 1, group 2 এবং group 3 কে আমরা কিভাবে ডিভাইড করব এবং কিভাবে ট্রিটমেন্ট দেব। So after that tubal and uterine surgery, এগুলো আমরা জানি যে প্রক্সিমাল ব্লক হলে কি করব না করব। Another important thing, endometriosis, that will be covered by the separate class. Unexplained infertility আমরা অলরেডি বলেছি যে 2 to 3 cycle IUI, if fail then we'll go for IVF। ঠিক আছে, এরপরে এই নাইস গাইডলাইনটা চলে গিয়েছে IVF এ। সো নাইস গাইডলাইন আমরা আবারও পড়াবো। আজকে মোটামুটি আমি জিস্ট করার চেষ্টা করেছি। সো আমি একটু স্টপ শেয়ারিং দিচ্ছি, আমার মনে হয় 12টা ক্রস করে গেছে। 1 ঘন্টা ক্লাসের জায়গায় অলমোস্ট উই আর ক্রসিং অ্যারাউন্ড 1.5 hour আই থিঙ্ক। এর বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি বলতে পারি। আর কোনো কোশ্চেন কি আছে আফিয়া? না থাকলে আমরা শেষ করতে চাই। আচ্ছা, কোর্সটা আমরা কবে শুরু করব সেটা একটা কোশ্চেন হতে পারে। এনরোলমেন্টের জন্য আমরা শুধু 1 সপ্তাহ সময় দেব। 1 সপ্তাহের ভিতরে যারা যারা এনরোল করবে তাদেরকে নিয়েই আমরা কোর্সটা শুরু করব। ঠিক আছে, আচ্ছা, আমাদের টপিকের মধ্যে একটা টপিক থাকবে প্রবলেম বেসড কেস বেসড ডিসকাশন। সেটা আমরা যারা চট্টগ্রামের ক্যান্ডিডেট তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। এর মধ্যে আমাদের আগের প্রিভিয়াস ব্যাচের একটা প্রবলেম বেসড ডিসকাশনের জন্য আমরা ইনভাইট করব। সেখানে আমাদের এক্সিস্টিং যে ব্যাচটা তারা আসতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। যারা চট্টগ্রামের বাইরের ক্যান্ডিডেট তাদের জন্য আমরা অনলাইনে কেস বেসড ডিসকাশনের যে ক্লাসটা সেটা অর্গানাইজ করব। কারো কোনো কোশ্চেন থাকলে একটু আনমিউট হয়ে কোশ্চেন জিজ্ঞেস করুন, আদারওয়াইজ আই ওয়ান্ট টু টেক লিভ। আমি এত রাত পর্যন্ত জাগি না আসলে। একজন মেসেজ দিয়েছেন ট্রেনিং এ কিভাবে থাকবেন। ট্রেনিং এ কোথায়? চট্টগ্রামে এসে? আচ্ছা, ঢাকার বাইরের ক্যান্ডিডেট? সম্ভবত ওই হ্যান্ডস অন ওইটা মিন করছেন আর কি, হ্যান্ডস অন কিভাবে করবে এটা। আচ্ছা, হ্যান্ডস অন হচ্ছে, আমি মনে হয় আপনি প্রথম দিকে ছিলেন না। আমাদের একটা নিজস্ব ইনফার্টিলিটি সেন্টার আছে আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের নিজেদের পেশেন্টদেরই অ্যাভারেজে 10, 15, 20 এরকম TVS হয়, SSG হয়, 2টা 3টা 4টা স্যাম্পলিং হয়। যেমন আজকেও আমাদের স্যাম্পলিং ছিল, আজকেও আমাদের স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি ছিল, অনেকগুলো TVS ছিল। সো আলহামদুলিল্লাহ উই হ্যাভ আ লটস অফ কেস। আপনাদের নিজেদের কোনো পেশেন্ট না আনলেও চলবে, আমাদের পেশেন্ট দিয়েই আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। আর রেসিডেন্সি যদি কেউ জিজ্ঞেস করেন সেটা আমরা হেল্প করব, আপনারা সেফলি কোথায় থাকতে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় যে কেউ আমার সাথে আমার বাসায় থাকতে পারেন, মোস্ট ওয়েলকাম। এনিথিং এলস? আই এম ফিলিং সো মাচ স্লিপি আফিয়া।
এমনিতেও টাইমিং 8-10 মিনিট বাকি। তো আমার মনে হয় কেউ যেহেতু কোয়েশ্চেন করছে না, আজকের মতো এখানেই আমরা আমাদের ওরিয়েন্টেশন সেশন স্টপ করতে পারি। এটা রেকর্ডিং থাকবে, যারা জয়েন করছেন ওরা নিতে পারবেন, নাকি রেকর্ডিং কি করব এটা জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি আর কি। রেকর্ডিং দিয়ে দিতে পারো, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস অনেকে হয়তো রাত দেখে জয়েন করতে পারে নাই। সো আই থিঙ্ক ইউ ক্যান শেয়ার ইন দ্য গ্রুপ, ইনফার্টিলিটি গ্রুপ অর ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমার মনে হয় রেকর্ডিং গ্রুপে শেয়ার না করাটা ভালো, কেউ যদি পার্সোনালি টেক্সট দেয় শুধু তার সাথে শেয়ার করাটা ভালো আর কি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক 2 আছে। নাম্বার হচ্ছে ঠিক আছে, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। আমরা তাহলে আপাতত লিভ নিই আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।